স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। ক্যাপ্টেন মিসান খান। মিশান চলন থামিয়ে দাঁড়িয়ে গেল। চাকরি ছেড়ে রাত বিরাতে রাস্তাঘাটে মাতলামি করে কাটাচ্ছে। মিশান তুচ্ছার্থক হাসি দিয়ে বলল। স্যার ঠিক মারলেন। যে যেটা মনে করে। মিশান পিছিয়ে এসে তীব্রের বরাবর দাঁড়িয়ে বলল। কি করব বলুন সাফওয়ান রেজওয়ান তীব্র স্যার, আমি তো সোনায় তোলা সুহাগানা যে আপনার মতো ডিপার্টমেন্টে আমাকে সিনিয়ররা তোয়া তোয়া করে হাতে পায়ে ধরে রাখবে। বুঝতে হবে তো, যোগ্যতাটা হাই লেভেল। ওটাকে যোগ্যতা বলে না স্যার, ওটাকে সস্তা ক্ষমতার লো পার্সোনালিটি বলে। এই ডিফেন্সে এখন কি চলে, যার পাল্লা যত ভারী তার দর তত বেশি। আমার তো এগুলো নেই স্যার, তাই ডিপার্টমেন্ট আমাকে হাতে পায়ে ধরে রাখার প্রয়োজন মনে করেনি। তীব্র দাঁতে দাঁত চেপে বলল। মাতাল কোথাকার। এখনও নেশা চড়েনি স্যার, মিশান কখনো মাতাল হয় না। 200 বছরের পুরনো মদ গিললেও নেশা চড়বে না। তবে আপনার মনে হয় সিগারেটে বেশ নেশা চড়ে গেছে স্যার। বাই এনি চান্স সিগারেটে গাঁজা পুড়ে টানছেন না তো স্যার? আমার তো জানা ছিল ড্রাগ অ্যাডিক্টররা 10 মাইল দূর থেকেও অ্যালকোহল ড্রাগস আছে কিনা বুঝতে পারি। কুকুরের থেকে বেশি স্ট্রং হয় ওদের ইন্দ্রশক্তি। কিন্তু তুমি তো দেখছি আমার নিষ্পাপ সিগারেটকেও অপবাদ দিয়ে বসলে। ওটা তখনই হয় স্যার যখন অ্যাডিক্টেড অনেক দিন ড্রাগস অ্যালকোহল না পায়, কিন্তু আমি তো রেগুলারই পাচ্ছি, আমি কি করে বুঝবো স্যার? একেই বলে জাতীয় মাতাল তালে ঠিক। অ্যাবসোলিউটলি রাইট স্যার। জীবনে প্রথম একটা কথা আমার মন মতো বলছেন স্যার। লিসেন মিশন, ভালোভাবে বলছি, নেক্সট টাইম যেন ভুল করেও রাতের বেলা মাঝ রাস্তায় মাতাল হয়ে করতে না দেখি। স্যার আপনি একটা উত্তর দিন তো দেখি, পৃথিবীতে রাস্তার আগে তৈরি হয়েছে নাকি গাড়ি? অবশ্য রাস্তা, তাই না? যখন রাস্তার সৃষ্টি হয়েছে তখন গাড়ি ছিল না, মানুষ হেঁটে চলাফেরা করত, গাড়ির কোনো চিহ্ন ছিল না। তার মানে ঘটনা দ্বারায় আমরা যারা রাস্তা দিয়ে হাঁটি তারাই রাস্তার অরিজিনাল ওনার, আর যারা গাড়ি নিয়ে চলে এদের বলা হয় অনেকটা উড়ে এসে ঝুড়ে বসা কিংবা ভাড়াটে। জাস্ট শাট আপ। আমি একবার ওয়ার্নিং দিয়েছি, বারবার দেব না। ঘুরলে কি করবেন আপনি? যতবার মন চাইবে আমি মাঝ রাস্তা দিয়ে মাঝ রাতে চলাফেরা করব। এখন থেকে তো আমি রাস্তাতেই রাত কাটাবো, বাড়ি ঘর বাদ আজ থেকে। কিচ্ছু করতে পারবেন না। তীব্র চোখ গরম করে তাকিয়ে রাগী স্বরে বলল। মাছ যতই পিচ্ছি লোক, ছাই দিয়ে ধরলে কিন্তু হাত থেকে ছোটাটা অসম্ভব। কথাটা মাথায় রেখো। বোমাবাজিতে ব্লাস্ট করতে অনেক প্রসেস ফলো করতে হয়, কিন্তু মুখ এমন একটা বোমা যেটা ব্লাস্ট করতে ন্যানো সেকেন্ডের সময় অপেক্ষা করতে হয় না। কথাটা আপনিও মনে রাখবেন স্যার। মিসান খান, তোমার ক্যাপ্টেন উপাধিটা কিন্তু ফার্স্ট টেন্স। তুমি যদি আমার সিক্রেট জেনে থাকো তো আমি তোমার টপ সিক্রেট জানি। মিশান কথার পাত্তা না দিয়ে কিটকিটে হাসি দিল। তীব্র চোখ গরম করে মিশানের থেকে চোখ ফিরিয়ে তাপসিনের দিকে তাকিয়ে বলল। ওই ব্যাটারি। জি জি স্যার। দাঁতে দাঁত চেপে তীব্র আদেশ করল। মাতালটাকে ধরে বাড়িতে নিয়ে যা, নাহলে দুটোকেই জেলে পুড়ে দেবো। হতে পারে তোর বাবা কর্নেল, কিন্তু এমন কেসে ফাঁসি দেবো না, 7 জন্মেও ছুটতে পারবি না। মিশান ঢলতে ঢলতে মাতাল স্বরে তীব্রের দিকে ধেয়ে বলল। আই আই কি বললেন? আমি মাতাল? আরে পুরো বার শুষে নিলেও মিশনের নেশা চড়ে না। কতবার বলবো মাতাল বলছে আমাকে। আর কাকে জেলে পড়বেন? লাইসেন্স দেখাবো? মিশন ইলিগাল কোনো কাজ করেন না। লাইসেন্স আমার ফোনে ব্যাক কভারের সাথে লাগিয়ে রেখেছি। ওয়েট ওয়েট, দেখাচ্ছি লাইসেন্স। জেলে দেবে বলছে। সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বলে খুব ডিমান্ড দেখাচ্ছেন। ডিমান্ড আমিও দেখাতে পারি। ক্যাপ্টেন মিশন খান, জবটা ছেড়ে না দিলে সময় মতো আমিও মেজর হয়ে যেতাম। শালা
আমাকে পাওয়ার দেখাচ্ছে। মিশান পয়েন্টে তর্ক করলেও প্রকৃতপক্ষে ও স্বাভাবিক অবস্থার মাঝে নেই। ওর আজকে ভালো রকমই নেশা লেগেছে। ওভারডোজ ড্রিঙ্ক করেই এই হাল। গভীর রাত অবধি বারেই কাটে ওর জীবন। আর ওকে পাহারা দেওয়ার জন্যে কখনো তাপসিন, কখনো দীপ। মিশানকে দীপ ছাড়া আর কেউ কন্ট্রোল করতে পারে না। দীপ গিয়েছে টেকনাফ একটা মেডিকেল ক্যাম্পে, তাই মিশানের দায়িত্ব এখন তাপসিনের উপর। তীব্র প্রায়ই মিশানকে এভাবে রাস্তাঘাটে মাতলামো করতে দেখে আর প্রতিবারই ওয়ার্নিং দিয়ে যায়, কিন্তু ওয়ার্নিং কোনোবারই কার্যকর হয় না। মিশান থাকে মিশানের তালে, ছন্ন ছাড়া বেহায়া গতিতে চলে ওর জীবন। মিশানের সাথে এখন তাতলামো করে লাভ নেই, যার জন্যে তীব্র ঘুরে গাড়িতে উঠে বসলো। তাপসিন মিশানকে টেনে ধরে নিয়ে রাস্তার সাইডে নেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ হাঁটার পর একটা গাড়ির সামনে এসে থামলো। গাড়িতে মিশানকে তুলে বাড়িতে নিয়ে গেল তাপসিন। বাড়ির সামনে গাড়ি আসতেই মিশান গাড়ি থেকে বেরিয়ে শুরু করে দিল বমি। আজকে পরিমাণে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, যার জন্য স্টমাক লোড নিতে পারেনি। এখন সব উপচে বমি শুরু করে দিয়েছে। তাপসিন আছে মহা বিপদে। একে তো শুনশান রাত, যেভাবে মিশান বমি করছে তাতে প্রচুর শব্দ হচ্ছে। বাড়ির ভেতর থেকে ওর মা আবার শব্দ শুনে জাগনা পেয়ে না যায়। মিশানকেও থামাতে পারছে না, অনবরত বমি করে যাচ্ছে। সিকিউরিটি গেট খুলে দিতেই তাপসিন ঘাবড়ে গেল। মিশান যে ড্রিঙ্ক করেছে সেটা সিকিউরিটি বুঝে যাবে যে। গেট খোলার পর ভেতর থেকে বেরিয়ে এলো দীপ। প্রথমে তাপসিন ভয় পেলেও দীপকে দেখে ভয় কাটলো। এবার যা দীপই সামলাতে পারবে। গম্ভীর স্বরে দীপ বলে উঠল, কল দিচ্ছি কখন থেকে? আমাকে? হ্যাঁ। আমার ফোনটা পাচ্ছি না, বাইরেই ফেলে এসেছে বোধহয়। দীপ চোখ গরম করে বলল। স্টুপিড। তাপসিন চুপচাপ রইল, আর দীপ মিশানকে নিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলো। রোজ রাতে মিশান বেরিয়ে যায় ড্রিঙ্কস বারের উদ্দেশ্যে, আর দীপ তাপসিন ওকে খুঁজে খুঁজে ধরে নিয়ে আসে। আর বাড়িতে ঢোকার সময় সবাইকে ফাঁকি দিয়ে ঢুকতে হয়। মিশানের মামি মিশানের এই অবস্থা দেখলে কেবলই একটু ঘাবড়ে যাবে, এর বেশি নয়। কিন্তু মিশানের মামার সামনে যদি পড়ে, মিশানের অপরাধের জন্য তাপসিন দীপ সহ 3 জনকে নির্বাসন পাঠিয়ে দেবে। মামার ভয়ে মিশান আর্মি জয়েন করেছিল, আর নিজের ইচ্ছে ও কিছু সমস্যার জন্যে ছেড়ে দিয়েছে। মামা বাধা না দিলেও জীবন আর্মিদের মতোই কাটাতে হয় মামার সামনে। শুধু মিশান না, দীপ, তাপসিন সহ 3 জনেরই চাকরি ছেড়ে দিয়েও শান্তি নেই। মামা পুরো বাড়ি আর বাড়ির এরিয়াকে একটা ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছে। সবকিছু তার রুলস মতো চলে। যখন সে বাড়ি থেকে বের হয়, সবাই হাঁপ ছেড়ে প্রশান্তির শ্বাস নেয়। এবাড়ির লোক আর কাজের লোক সবার সমান অধিকার। কর্নেল সাদিক খান সাহেবের বিচক্ষণতায় কেউ কোনো ত্রুটি খুঁজে পাবে না। সবার শুধু চিন্তা, যখন উনি পেনশনে আসবে তখন কি হবে এবাড়ির মানুষের। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ, ধনী থেকে গরিব, সবার উপর তার রুলস জারিকৃত। যেমন তার রুটিন শুরু হয় বাড়ির ছেলে মেয়েদের নিয়ে ভোরবেলা এক্সারসাইজ করতে বের হওয়া দিয়ে। তারপর বাড়ির ছেলে মেয়েদের সব দিক দিয়ে সক্ষম ও স্বাবলম্বী হওয়ার জন্যে তাদের সাপ্তাহিক কাজের রুটিন দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে একদিন একজনের সকালবেলা বাজারের পালা আসবে, সপ্তাহে একজনের রান্নার পালা আসবে। ঘর পরিষ্কার, নিজের কাপড় নিজে ধোয়া, হোক সে বাড়ির ছেলে। অবশ্য মিশান এগুলো বেশ ফাঁকি দিয়েই চলে। এ বাড়িতে কর্নেল সাহেবের পর সবাই দীপ আর মিশানকে দেখেই ভয় পায়। মিশান সব কাজ ফাঁকি দিতে পারলেও একটা কাজ ফাঁকি দিতে পারেন না, সেটা হলো বাজার করা। কারণ সকালবেলা মামা বাড়িতে থাকে, বাধ্য হয়ে মিশানের বের হতে হয়। কেউ যেন কাউকে সাহায্য করতে না পারে, তার জন্যে একজন বের হলে বাকিদেরকে বের হতে দেয় না, যতক্ষণ না মানুষটা বাড়ি ফেরে। এমনকি যাওয়ার সময় বাড়ির গাড়ি দিতে পারবে না। নিজ দায়িত্বে রিক্সা, সিএনজি, বাসে যাতায়াত করতে হবে। শর্টকাট পথ অবলম্বন করে কোনো সুপার শপেও যেতে পারবে না। আর 5 জনের মতোই কাঁচা বাজারে যেতে হবে। বাজারের ব্যাপারটাই মিশানের অভ্যেস হয়ে গেছে, কিন্তু তাপসিন এখনো এক্সপার্ট হতে পারেনি। প্রায়ই তার মানিব্যাগটা পকেটমার কেটে নেয়। বাজার করলেও ভালো কিছু বাজার করে আনতে পারে না। কিন্তু দীপ সব দিক থেকে এক্সপার্ট, ওকে কেউ ঠকাতে পারে না।
নিজের কাজ তো করেই, পারলে মিশানের কাজ এগিয়ে দেয়। ওভারডোজ ড্রিঙ্ক করলে মিশানের একটার দিকে উপকার হয়। সেদিন খুব ভালো ঘুম হয়, দুঃস্বপ্নটাও দেখে না, কারণ তখন মিশান আর মিশানের মাঝে থাকে না, আকাশ পাতালে ওড়াউড়ি করে। বাড়ি ফেরার পর রোজকার নিয়মের মতো আজও তীব্র ওর মাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আজ তো তাও তীব্র তাড়াতাড়ি ফিরেছে। নিজের ঘরের দিকে না গিয়ে সোজা ডাইনিংয়ে গিয়ে বসলো তীব্র। পেছন পেছন ওর মাও গিয়ে প্লেটে খাবার তুলে তীব্রের সামনে দিল। তীব্র বড় মাছের কাঁটা বাছতে পারে না বলে কাঁটা সহই খায়। ছেলের গলায় কাঁটা বিঁধবে বলে তীব্রের মা আগে আগেই ওর পাশে বসে মাছের কাঁটা বেছে দেয়। তীব্র চুপচাপ খেয়ে নেয়, একটা কথাও বলে না নিজে থেকে। মা কোনো প্রশ্ন করলে হ্যাঁ না উত্তর দিয়ে চুপ হয়ে যায়। খাওয়া শেষ হতেই চেয়ার ছেড়ে উঠে বেসিংয়ে হাত ধুয়ে উপরে চলে গেল। ছেলের খাওয়া শেষ হতেই নিজে খেয়ে নিল। তীব্র ঘরে ঢুকেই এক সেকেন্ড দেরি না করে এএসআই রাসেল মণ্ডলের দেওয়া পেপারসগুলো ভালো মতো চোখ বুলিয়ে নিল। অতপর একটা হোয়াইট বোর্ডে পেপারসগুলো আলগা করে একটা একটা করে আঠা দিয়ে লাগালো। রাসেল একটা পেন ড্রাইভ দিয়েছিল যেখানে ভিকটিমদের ডেড বডির ফুটেজ প্লাস আরও কিছু তথ্য ছিল। ল্যাপটপে পেন ড্রাইভ ঢুকিয়ে ভিডিওগুলো একের পর এক প্লে করে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো কিলার কোথাও কোনো ক্লু রেখে গেছে কিনা। সময়ের গতির সাথে তীব্রের ব্রেন প্রচণ্ড মাপের সক্রিয় হচ্ছে। টানা কয়েক ঘন্টা ইনভেস্টিগেশন চালালো সবকিছুর মধ্যে থেকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দুই হাত মাথার পিছনে দিয়ে উপরের দিকে তাকালো। কিছু একটা ক্লু হয়তো পেয়েছে। গত 3-4 ঘন্টায় অলরেডি তার 5 প্যাকেট সিগারেট শেষ হয়ে গেছে। বেধড়ক হারে সিগারেট না টানলে তীব্রের মাথার প্যাচ লেগে যেত। রাতের শেষের অংশে মগ ভর্তি ব্ল্যাক কফি নিয়ে খেয়ে নিল। তারপর রোজকার নিয়মে স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে গেল। ভোর হতেই দীপ মিশানের পাশে বসে ওর মাথা আলতো হাতে টিপে দিচ্ছে, চোখের উপর আলতোভাবে মাসাজ করছে, যেন মিশানের ঘুমটা ভেঙে যায়। মিশান চোখ খুলতেই দীপকে দেখে বলে ওঠে, তুই কখন এসেছিস? রাতে এসেছি। দেখা করলি না তো? তুই বাড়ি ছিলি না। ও যা ফ্রেশ হয়ে আয়, বাবা উঠে গেছে। আমি তোর জন্য লেবু চা নিয়ে আসছি, মাথা ব্যথা কমে যাবে। ওকে। মিশান উঠে ফ্রেশ হতে চলে গেল। দ্বীপের মধ্যে কড়ালিকারের লেবু চা নিয়ে হাজির। এতে মিশানের মধ্যে যদি কোনো নেশা নেশা ভাব থাকে সেটা কেটে যাবে, সাথে মাথার যন্ত্রণাও। ওয়াশরুম থেকে বের হয়ে মিশান চা খেতে নেয়। এরই মধ্যে বাড়ির কর্নেল সাহেবের বাঁশির হর্ন বেজে ওঠে। মিশান এক চুমুকে পুরো গরম চা শেষ দিয়ে দ্বীপের সাথে বেরিয়ে যায়। ঘর থেকে বের হতেই মামা গোয়েন্দা নজরে তাকিয়ে আছে ওদের দিকে। মিশান দ্বীপ কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে বুঝতে পারল তিনজনের মধ্যে একজন উধাও। তাপসিন মেবি এখনো ঘুম থেকে ওঠেনি। মিশানের সাথে সঙ্গ দিতে গিয়ে রাতের ঘুম সাঙ্গ হয়েছে, যার ফলে সকালে জাগনা পায়নি। মামা, তাপসিনের পেটের সমস্যা হয়েছে, একটু পরপর বাথরুমে যাচ্ছে আর আসছে। আজকে ওর না গেলে হবে না। কী খাবার খেয়েছিলে যে পেটের সমস্যা হলো? রাতে নাকি উঠে পানি খাচ্ছিল। কয়েক ঢোক পানি খাওয়ার পর দেখে পানিতে তেলাপোকার বাচ্চা ভাসছে, সেটা দেখে ঘৃণায় এমন হয়েছে। তোমাদেরকে শেখাইনি আমি? পানি সবসময় ঢেকে রেখে দিতে হয়, আর খাওয়ার সময় চেক দিয়ে খেতে হয়। জি জি মামা, ও হয়তো ঘুমের ঘোরে খেয়াল করেনি। চলো দেখে আসি ওর কী অবস্থা এখন। মামার মুখে এই কথা শুনে দীপ মিশান দুজনের গলা শুকিয়ে গেল। ঘুম থেকে না ওঠার জন্যে তো তাপসিন শাস্তি পেত, এখন মিথ্যে বলার জন্যে তো পুরো টিম শাস্তি পাবে। বাবাকে আটকাতে দীপ তাড়াহুড়ো করে বলে উঠল। বাবা, সাদেক খান ঘুরে দাঁড়ালো। বলো। এমনিতেই তো কথা বলে সময় নষ্ট হলো, এখন ওকে দেখতে গেলে তো আরও সময় নষ্ট। বাড়ি ফিরে ওর সাথে দেখা করি আমরা। আমার অফিসে যেতে হবে একটু তাড়াতাড়ি। সাদেক সাহেব কিছুক্ষণ দম ধরে ওদের দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে চলো তাহলে। দুজনেই লম্বা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এ যাত্রায় বেঁচে গেল। বেরিয়ে গেল এক্সারসাইজের জন্য। বাড়ির কাছেই একটা পার্ক, সকালবেলা যেখানে তরুণ থেকে বৃদ্ধ সকলের ভিড় জমে
হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য পার্কে পৌঁছেই সাদেক সাহেব তার সমবয়সীদের সাথে জোর কদমে হাঁটতে লাগলো। দীপ ঘাসের উপর বুক ডাউন দিচ্ছে, মিশান হাত পা নাড়িয়ে লাফালাফি করছে। সকালের পরিবেশটা বেশ ভালোই লাগে। এই পার্কটাকে ওরা ফাঁকি দেয় না কখনো, শুধু সকালবেলা ঘুম থেকে ওঠাটাই মুশকিল। সকালের এক্সারসাইজের জন্য সারাদিন মন বেশ ফুরফুরে লাগে। বিশেষ করে এটা মিশানের জন্য খুব জরুরি। 8টার দিকে বাড়ি ফিরে ব্রেকফাস্ট টাইম। ঘুম থেকে ওঠার পর তাপসিন যখন দেখে ঘড়ির কাঁটা 7:30, এটা দেখেই গলা শুকিয়ে একাকার। সকালে কেউ ডাক দেয়নি বলে একটু চিন্তায় পড়ে গেল। যেখানে একদিন ঘুম থেকে উঠতে 5 মিনিট লেট হলে তার শাস্তি ভোগ করতে হয়, সেখানে আজ এত লেট করে ওঠা। বাবাও এসে ডাক দেয়নি। ব্যাপারটা খুব ভয় জড়ো করছে তাপসিনের ভেতর। নির্ঘাত বড় কোনো শাস্তি অপেক্ষা করছে। বাড়ি ফিরতেই ড্রয়িং রুমে তাপসিনকে দেখে সাদেক খান সাহেব পেছন থেকে জিজ্ঞেস করে বসলো। তোমার পেট ঠিক হয়েছে? কিছু বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে বাবার দিকে তাকিয়ে রইল। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বাবা পেট ঠিক মানে? তোমার যে পাতলা পায়খানা হয়েছে সেটার কথা বলছি। তাপসিন বিড়বিড় করে বলল। আমার পাতলা পায়খানা? এমন সময় সাদেক সাহেবের পেছনে এসে মিশান দীপ দাঁড়ালো। মিশান ইশারায় কিছু একটা বোঝালো তাপসিনকে, আর এতেই তাপসিন বুঝে গেছে আসল ঘটনা কি। তাপসিন ভীত গলায় বলল। বাবা স্যালাইন খেয়েছি, ওষুধ খেয়েছি, এখন সিঁড়ের পানি খাবো। পেট প্রায় টিকের দিকে। ঠিক আছে, খাবার দাবার সাবধানে খেও। আজকে কোনো মাছ মাংস খেও না। পেট ঠিক না হওয়া অবধি চিড়ে, কলা, ব্রেড, ডাবের পানি এসব খাও। ঠিক আছে বাবা। কর্নেল সাহেব সামনে থেকে চলে গেল। এতক্ষণে তাপসিনের প্রাণ বেরিয়ে যাচ্ছিল। ব্রেকফাস্ট শেষে মিশানের বের হতে হলো বাড়ি থেকে বাজার করার উদ্দেশ্যে। আজকে মিশানের বাজার করার পালা। তীব্র সকালবেলা রেডি হয়ে বাড়ি থেকে বের হতেই দেখে ড্রাইভার আর রিফাত অন্য একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এই গাড়ি কেন? স্যার, ওটা স্টার্ট হচ্ছে না। কী সমস্যা হয়েছে বোঝাও যাচ্ছে না। গ্যারেজে দিয়ে এসেছে ড্রাইভার, ওরা বলেছে দুপুরের মধ্যে ঠিক করে দিবে, তাই এখন বাড়ির গাড়িটাতেই যেতে হবে। দুনিয়ার সব কিছুর অপশনাল থাকলেও সরকারের কোনো কিছু অপশনাল নেই। যেটা আছে সেটা নিয়ে বড়। জি স্যার। সরকারি গাড়ি ছেড়ে বাড়ির গাড়িটা নিয়ে বের হয়ে গেল তীব্র। ইনভেস্টিগেশনের জন্য কোথাও একটা যাচ্ছিল। গাড়ি প্রায় ঘন্টাখানেক চলার পর থেমে গেল হঠাৎ। সামনে তাকিয়ে দেখে লম্বা জ্যাম। জ্যামটা আজকেই লাগার ছিল? প্রতিদিন সরকারি গাড়ি দেখে ট্রাফিক পুলিশরা গাড়ি যাওয়ার রাস্তা করে দেয় নিজ দায়িত্বে। আজ সরকারি গাড়িরও নেই, সরকারি সুবিধাও নেই। জানালা দিয়ে মাথা বাইরের দিকে দিয়ে তাকিয়ে দেখে এটা একটা 4 রাস্তার মোড়, যে জন্য ছোট বড় গাড়ি মিলিয়ে মোটামুটি জ্যাম লেগেছে। তীব্রের চোখ খুঁজছে ট্রাফিক পুলিশকে। একটা সময় দেখতে পেল ট্রাফিক পুলিশ এক বাইকওয়ালার সাথে তর্ক বিতর্ক করছে দাঁড়িয়ে। আর একজন ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করছে। লোকটার বাইকটা রং ওয়েতেও নেই, তাহলে কি নিয়ে কথা হচ্ছে? তীব্র গাড়ি থেকে বের হতে নিলেই রিফাত বলে ওঠে। স্যার আপনি বসুন, আমি দেখছি। ব্যাপারটা আমারও দেখতে হবে। গাড়ি থেকে বেরিয়ে ট্রাফিক পুলিশের কাছাকাছি যাবে তখনই খেয়াল করলো বাইকের লোকটা লুকিয়ে লুকিয়ে টাকা বের করে পুলিশটার পকেটে ঢুকিয়ে দিল, আর এর বিনিময়ে পুলিশটা বাইকের চাবি ফেরত দিল। এই দৃশ্য দেখে তীব্রের মেজাজ চটে গেল। হাঁটার দ্রুততা বাড়িয়ে ট্রাফিক পুলিশের একদম কাছে গিয়ে পকেটে হাত দিয়ে টাকাগুলো বের করে 4 টাকা তাকে ফেরত দিল। আর ট্রাফিক পুলিশটা রেগে গিয়ে তীব্রের কলার চেপে ধরে গালি দিয়ে ওঠে। আবে মাদার, কেরা রে তুই? বাপের পকেটে হাত ঢুকাস? গালি দিয়েই তীব্রকে ধাক্কা দিতে যাবে, তার আগেই তীব্র উত্তর না দিয়ে তীক্ষ্ণ নজরে তার কাঁধের দিকে তাকায়। পদবী এএসআই ছিল। সুন্দর করে 2 কাঁধে থেকে পদবীর ফুল দুটো খুলে নিল। এতক্ষণে রিফাত তীব্রের কাছাকাছি এসে স্যার স্যার করতে থাকে। এই স্যার স্যার ডাক শুনেই পুলিশটা আটকে যায়। কলার ছেড়ে দিতেই তীব্র ফুল দুটো রিফাতের হাতে দিয়ে পুলিশটার হাত থেকে লাঠি নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে নিজেই ট্রাফিক কন্ট্রোল করা শুরু করলো। স্যার
কি করেন একটু ভেবে করবেন না? আপনি তো শেষ, আপনার ঘুষ খাওয়ার কথা বাদই দিলাম। এসপির গায়ে হাত তোলার পানিশমেন্ট কি হতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবুন। লোকটা কাপা গলায় বলল। ইনি এসপি। জি স্যার। লোকটার সাথে সাথে তীব্রের কাছে দৌড়ে গিয়ে কাকুতি মিনতি শুরু করে দিল। স্যার 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 সরি স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার, স্যার প্লিজ স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার। তীব্র ফিরেও তাকাচ্ছে না লোকটার দিকে। এর ভাগ্যে কি আছে কে জানে। জনবহুল পাবলিক প্লেসে লোকটা অনবরত কাকুতি মিনতি করেই যাচ্ছে তীব্রের সামনে। লোকটার চোখ দিয়ে পানি এখনো বের না হলেও গলা ভিজে গেছে। অনেকে গাড়ির ভেতর থেকে তাকিয়ে দেখছে লোকটার অবস্থা। রাস্তার পাশের ফুটপাতের দোকানদারগুলো তো গভীর মনোযোগ দিয়ে দেখছে, আর হয়তো এই দারোগাটাকে মনে মনে গালি দিচ্ছে। এই রাস্তার মানুষগুলো যেন লোকটার বর্বরতার শাস্তির অপেক্ষাতেই ছিল। লোকটা আশেপাশে খেয়াল না রেখে শুধু তীব্রর দিকেই তার নজর। মিনিট খানেক পর হয়তো পায়েও ধরবে, কিন্তু এগুলোতে কোনো লাভ নেই। যদি তীব্রের সামনে লোকটা সুইসাইডও করে নেয়, তীব্র ফিরেও তাকাবে না। শুধু নাম তীব্র না, এর ভেতরটাও তীব্রতর কঠোর। লোকটা প্রথমে যে অপরাধ করেছে তার ক্ষমা হয়তো পেত, কিন্তু পরবর্তীতে যে বেয়াদবিটা করেছে, মা তুলে গালি দিয়ে শার্টের কলার চেপে ধরে চোখ রাঙিয়েছে, এটা তীব্রর ইগো পার্সোনালিটিতে লেগেছে মারাত্মকভাবে। ভালো মতোই বোঝা যাচ্ছে এর ক্ষমা নেই এত সহজেই। তীব্র নিজের মতো রাস্তার ট্রাফিক জ্যাম ক্লিয়ার করছে। আশেপাশের লোকজনও বুঝতে পারলো যে লোকটা এসে ট্রাফিক কন্ট্রোল করছে। সে কোনো সাধারণ জনগণ নয়। আশেপাশে যারা প্রত্যক্ষভাবে দৃশ্যটি দেখেছে তারা একে অপরের সাথে কাদা ঘষা করছে, আর ফুটপাতে অনেকেই কৌতূহল নিয়ে ভিড় করে বাকির দৃশ্য দেখছে, যেন রাস্তায় কোনো শুটিং চলছে। জ্যাম ক্লিয়ার হতেই তীব্র নিচের গাড়ির দিকে যাচ্ছে। তীব্রের পেছন পেছন রিফাত আর ওই দারোগাটা। লোকটার কাকুতি মিনতির প্রবলতা বেড়েই চলছে, তাতে তীব্রের লেশমাত্র বিভাবন নেই। সিগারেট ধরিয়ে মনের গতিতে টানতে টানতে গাড়ির কাছে গেল। এমন টান টান সময় রিকশায় করে এদিক দিয়ে যাচ্ছিল মিশান। সামনের দিকে তীব্রকে দেখে রিকশা থেকে লাফ দিয়ে নেমে দুই হাতে বড় বড় বাজারের ব্যাগ নিয়ে তীব্রের কাছে গেল। ঠোঁটে বোকা বোকা হাসি দিয়ে তীব্রকে সালাম দিল। স্যার, আসসালামু আলাইকুম স্যার। তীব্র গাড়িতে উঠতে নিচ্ছিল, এমন সময় ভিন্ন স্বরে সালাম শুনে পেছনে তাকালো। মনে মনে সালামের উত্তর নিয়ে কিছু বলার আগেই মিশান বলে ফেলল। কেমন আছেন স্যার? আমাকে চিনতে পেরেছেন? ওই যে কবে যেন আমি ব্রিজ থেকে পড়ে যাচ্ছিলাম, আপনি ধরে বাঁচিয়েছিলেন। তীব্র উত্তর না দিয়ে তীক্ষ্ণ নজরে মিশানের উপর থেকে নিচ তাকিয়ে দেখল। দুই হাতে তিনটে ব্যাগ ভর্তি বাজার করেছে। কর্নেলের ভাগ্নি স্যান্ডিকোর, তাই না? মিশান দাঁত কেলিয়ে উত্তর দিল। জি স্যার। হ্যাঁ, তো ভারী ভারী ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ, ওজন লাগছে না? না স্যার, আমি রিক্সায় যাচ্ছিলাম, আপনাকে দেখে এগিয়ে এলাম। এগুলো তো রিক্সায় রেখে আসা যেত। আসা যেত, কিন্তু যদি আমি এগুলো নিতে ভুলে যাই কিংবা রিক্সাওয়ালা এগুলো নিয়ে কেটে পড়ে, তাহলে আমার আবার প্রথম থেকে বাজার করতে হবে। এদিকে আবার বাজার করার মতো টাকা আমার কাছে তো নেই, তার উপর 11টার আগে বাড়িতে বাজার নিয়ে পৌঁছতে হবে, তার জন্যই আর কি। মাথায় তো এই ধরনের ফিলোসফি অলওয়েজ সেট থাকে। তাহলে কাজের কাজ বলে যাও কেন? কি করব স্যার? দাতুন কে কে বাজার করেছো? সব কিছুর নাম জানি না তো, সামনে যা দেখেছি, দেখতে যেটা ভালো লেগেছে সেটাই দামাদামি করে কিনে এনেছি। শুধু 2-1টা সবজির নাম জানি, আলু, গাজর, টমেটো, শসা। ও স্যার, একটা শসা খাবেন? একদম টাটকা আর কচি। আমি রাস্তা দিয়ে খেতে খেতে এসেছি, ভাববেন না এগুলো নোংরা। দোকানদার অনবরত শসার ওপর পানি ছিটাচ্ছে যেন ময়লা না পড়ে শসাতে। লোকটা কত ভালো, তাই না স্যার? ব্যাপারটা হাইজেনিক লেগেছে বলেই বেশি করে কিনে এনেছি। মামা খুবই খুশি হবে এত সুন্দর পরিষ্কার টাটকা শসা দেখে। ওটা পানি ছিটা ছিল না, ফরমালিন ছিটা ছিল।
যেন শশাগুলো টাটকা দেখায়। সেন্টি খেয়ে মিশান চোখ বড় বড় করে তাকিয়ে উত্তর দিল। বলেন কি স্যার, আমি যে রাস্তায় কতগুলো শসা খেয়ে ফেলেছি, এখন কি হবে আমার? পেট খারাপ হবে নাকি পেটে ফরমালিন ব্লাস্ট হবে? কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। ও, তাহলে আপনিও একটা শসা খান স্যার। না, খাবো না আমি। নিন না স্যার একটা। সেদিন এত বড় উপকার করলেন, এর বিনিময়ে একটা শসা অফার করতেই পারি আপনাকে। তীব্র দীর্ঘশ্বাস ছেড়ে মিশানের দিকে হাত বাড়ালো। মিশান ব্যাগ থেকে একটা শসা বের করে দিল। উপকারের বিনিময়ে মানুষ মিনিমাম চা কফি অফার করতে পারে, কিন্তু এখানে শসা অফার করা হচ্ছে। ব্যাপারটা আজব হলেও ঘটনা সত্যি। তার উপর তীব্র কখনো মিশানকে ওরকম ভাবে বাঁচাইও নি। ওরকম সিচুয়েশনে মিশানকে দেখলে উল্টে আরো ধাক্কা মেরে ফেলে দেবে তীব্র। মিশান নেশার ঘুরে মন মতলবী একটা কাহিনী বানিয়ে নিয়েছে, আর সেটাই বিশ্বাস করা শুরু করেছে। তীব্র ব্যাপারটা ভালো মতো বুঝতে পেরেছে বলে উল্টে রিয়াকশন দেয়নি। রাতের বেলা রাস্তাতে মাতলামো করা আর দিনের বেলা চারটার সামনে এসে মন মতলবী গল্প শোনানো মিশানের প্রায় সময় রেগুলার রুটিন হয়ে গেছে, যার কবলে তীব্রও পড়ে মাঝে মধ্যে। সেই জন্যে ওর নামই দিয়েছে সেন্টিকোর। তীব্র মিশানকে চিল পরিমাণও পছন্দ করে না, ইচ্ছে করে পানিতে ডুবিয়ে মারতে, কিন্তু পাগলের উপর রাগ ছেড়ে হবেটা কি সেটা ভেবেই চোখ বুজে মেনে নেয়। তার উপর কর্নেলের ভাগ্নি। মিশান চলে যাওয়ার পর তীব্র গতিতে উঠতে যাবে তীব্র গাড়িতে উঠতে যাবে, তখন ওই পুলিশিতেই আবারও তীব্রের কাছে অনুনয় করতে লাগে। স্যার প্লিজ স্যার, আমার কৃতকর্মের জন্য দুঃখিত স্যার, আর হবে না এমনটা। স্যার প্লিজ ক্ষমা করেন। ঠিক আছে, ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। যদি পূরণ করতে পারেন তবে আমি আপনার বেয়াদবি ছেড়ে দেব। কি করতে হবে স্যার? আমি শূন্য একটা গুলি করব। আপনি যদি সাথে সাথে বুলেটটা ফেরত আনতে পারেন, আমি আপনাকে ছেড়ে দেব, প্রমিস। লোকটা থ হয়ে দাঁড়িয়ে গেল। তীব্র সানগ্লাস পরতে পরতে গাড়িতে উঠে বসলো। লোকটাকে ক্রস করে রিফাতও গাড়িতে উঠলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। রিফাত, জি স্যার। আমরা কোথায় আছি? স্যার আজকের বেলায় মুন্সিগঞ্জ হয়ে শিবচর যাওয়ার কথা ছিল। প্ল্যান ক্যান্সেল। তাহলে কোথায় যাব স্যার এখন? আমি রাস্তা দেখে দিচ্ছি, ডানে বামে কোন দিকে যেতে হবে গাড়ি সেদিকে নিতে বলো। ওকে স্যার। তীব্র এক্স্যাক্ট জায়গার নাম না বলে ডিরেকশন দিয়ে যাচ্ছে গাড়ি কোন দিক নিতে হবে। কখনো ডানে, কখনো বামে, আবার কখনো স্ট্রেট, এইভাবেই যাচ্ছে গাড়ি। রিফাত আর ড্রাইভার দুজনের কেউ বুঝতে পারছে না ওরা আসলে কোথায় যাচ্ছে। এ যাত্রার গন্তব্যস্থল কেবল তীব্র আর সৃষ্টিকর্তাই জানেন। যেতে যেতে তুরাগ থানার সামনে থামালো গাড়ি। তীব্র একা একা বের হলো গাড়ি থেকে, এমন ভাবে ভেতরে প্রবেশ করলো যেন কেউ বুঝতে বা চিনতে না পারে ওকে। কিন্তু ওসি কক্ষে যেতেই ওসি তীব্রকে চিনে ফেলে, সাথে সাথে দাঁড়িয়ে স্যালুট জানালো। অনেকটা শক খাওয়ার মতো চেহারা হয়ে যায় তীব্রকে দেখে। কোনো প্রকার ইনফরমেশন না দিয়ে হুট করে আসাটা খুব অস্বাভাবিকভাবে নিল। বসার জন্য নিজের চেয়ার ছেড়ে দিল। তীব্র ওসির চেয়ারে না বসে সাধারণ চেয়ারেই বসলো। থতমত খেয়ে শীঘ্রতার সাথে বলল, স্যার প্লিজ ওখানে বসবেন না, এই চেয়ারে বসুন প্লিজ। তীব্র শান্ত স্বরে বলল, অফিসার, বি কমফোর্টেবল। আপনি আমার জায়গায় বসুন। আমি এখানে বসাতে চেয়ার ভেঙে পড়ছে না। বড় কথা হলো কখন নিজের জায়গায় ছেড়ে অন্য কাউকে দিতে নেই। তা কি করে হয় স্যার, আপনি আমার সিনিয়র। স্যার চা কফি কোল্ড ড্রিঙ্কস কোনটা দিব, নাকি সব কটাই আনাবো? আরে অফিসার, আপনি শান্ত হন। আমি এখানে চা কফি খেতে আসিনি, 2 মিনিটে একটা কাজে এসেছি। সিনিয়রদের সম্মানস্বরূপ এত ফর্মালিটি পালন তখনই করবেন যখন তারা এমনি আসে, বাট আমি এখানে এসেছি কাজে, সময় খুবই কম। আপনি বসুন প্লিজ। আমাকে সিনিয়র হিসেবে না দেখে কলিগ বা গেস্ট হিসেবে দেখুন। ওসি খানিকটা বিভ্রান্তিকর অবস্থাতে পড়ে গেল। স্যার তাই বলে কিচ্ছু নেবেন না। অফিসার, দয়া করে স্বাভাবিক হন। আপাতত আমাকে এই থানার এমপি সম্পর্কিত সকল তথ্য দিন, আর আপনার আগে যে ওসি ছিল এই থানার, তার ডিটেলস দিন। স্যার এই সামান্য কাজের জন্য আপনি এখানে এসেছেন, আমাকে কল দিয়ে অর্ডার করতেন, আমি নিচেই উপস্থিত হতাম। আমার নিজের কাজ কেন আপনার কাছে যাব? সরকার কি আমাকে ফ্রিতে টাকা দেয় মাসে মাসে?
আমার কাজ আপনাকে দিয়ে করালে হয়তো আমার অলসতাকে প্রশ্রয় দেওয়া হবে, কিন্তু আপনার 2 পয়সা লাভ নেই। স্যার 2 মিনিট বসুন, আমি দিচ্ছি সব কিছু। আমাদের একজন এসআই এর সাথে অনেক ভালো সম্পর্ক, এই এলাকার এমপি। আমি তাকে রাখছি। হ্যাঁ, ডাকুন। আমাকে কি 1 ঘন্টার মধ্যে এমপির সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করতে পারবেন? জি স্যার, অবশ্যই। এটা আবার কি আহামরি কাজ? ওকে, থ্যাংক ইউ। ওসি সাহেব সেই এসআইকে ডেকে পাঠালো, আর সে আসার পর তীব্র কিছু জিজ্ঞাসাবাদ করলো। উনি উত্তর দিল সব কিছুর। অতপর এমপি সাহেবকে কল দিলে সে জানালো ঢাকার বাইরে আছে। তীব্র কিছুক্ষণ মনে মনে মাথার মধ্যে কিছু একটা সেট করলো। তারপর থানা থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পরে ফিরবে বলে। প্রায় 2 ঘন্টা ধরে মিশান বই খাতা নিউজ পেপার নানান জিনিসের ভেতর খোঁজাখুঁজি করে যাচ্ছে কিছু একটার। নিজের ঘর পুরো এলোমেলো করে ফেলেছে, ওয়ালের সাথে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। কিছুতেই মনে করতে পারছে না কোথায় রেখেছে জিনিসটা। ঘর থেকে বেরিয়ে তাপসিনের রুমের দিকে যায়, তাপসিন রুমেই ছিল। মিশান নক করে পারমিশনের জন্য অপেক্ষা না করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে সাথে সাথে রুমাল দিয়ে নাক মুখ ছাপিয়ে ধরে। কি রে, পারফিউম মেরে ঘর পুরো বৃন্দাবন বানিয়ে দিয়েছিস কেন? তাপসিন বোকা বোকা চেহারায় উত্তর দিল, আসলে ঘটনা হয়েছে কি আপি, পশ্চাৎ বায়ুপথ দিয়ে নিঃসৃত বায়ুর তীব্র দুর্গন্ধের কারণে পারফিউমটা রুমে স্প্রে করেছি, যেন গন্ধটা শোষণ করে নেয়। মিশান চোখ গরম করে কঠিন স্বরে বলল। ইডিয়েট। গালি দিয়েই মিশান সজোরে দরজা লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়ল। পারফিউমের স্মেল মিশানের জন্য পুরো হারাম, অ্যালার্জি প্রবলেম। কিছুক্ষণ পর তাপসিন মিশানের দিকে যাচ্ছে। মিশান দূর থেকে দেখেই তাপসিনকে বলে উঠল, এই খবরদার গোসল না দিয়ে আমার ধারের কাছে আসবি না। না আপনি দেখো, আমি জামা চেঞ্জ করে এসেছি, গায়ে কোনো স্মেল নেই, পারফিউম ফ্লেভার কিচ্ছু নেই। দূরে থাক তুই বলছি। তাপসিন গতি থামিয়ে বলল, ওকে, তাহলে বলো কোনো দরকারে গিয়েছিলে আমার রুমে? না, এমনি। না, তুমি তো এমনি এমনি আবার আমার চেহারা দেখতে যাও না আমার রুমে, বলো বলছি। তোর যে ল্যাপটপটা, ওটা আমাকে দিতে হবে কয়েকদিনের জন্য। আমারটাই প্রবলেম হয়েছে। দীপ ভাইয়াটা নাও। দ্বীপের কাছে আছে, ওটা দিয়ে তোর তো আর কাজ নেই। না মানে অনলাইনে গ্রুপ স্টাডি করতে লাগে তো। মিশান জবাব না দিয়ে তাপসিনের মোবাইলটা বের করে ওর দিকে দিল। বাহ, এটা কখন আনলে তুমি? বাইরে যাওয়ার পর কল দিয়েছিলাম, এক লোক রিসিভ করে বলল তার কাছে ফোন, তারপর দিয়ে গেল। তাপসিন আশ্চর্য রকম হয়ে পড়ল। এটা কি করে সম্ভব? আমি তো সেই রাত থেকে কল দিয়ে যাচ্ছি, একটু আগেও কল করেছিলাম, কম করে হলেও 1000 বারের উপরে কল করেছি, প্রতিবার সুইচ অফ ছিল। আর তুমি বলছো কল দিয়ে কথা বলেছ, আবার মোবাইলও এনেছো। মিশান ধমকের স্বরে বলল, এত কথা কিসের? মোবাইল পেয়েছিস, এখন মুখ বন্ধ। এখন তোর ল্যাপটপটা নিয়ে আমার রুমে রেখে যা। তাপসিন মাথায় প্রশ্ন ও চোখে ভয় নিয়ে আনমনা দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়িয়ে উত্তর দিয়ে চলে গেল। পুরো ব্যাপারটা রহস্যময় লাগলো। মিশানের কিছু কিছু কাজকর্ম তাপসিনের মাথার উপর দিয়ে যায়। মিশান ড্রয়িং রুমের ভেতর পায়চারি করছে, আর দাঁতে দাঁত কুটকুট করে কিছু একটা ভাবছে। রাত প্রায় 2:30, স্থান মিরপুর 10। শুনশান, কিছু বোঝা যাচ্ছে না। একদম কাছে আসার পর বোঝা যাচ্ছে এটা কোনো আধ্যাত্মিক মানব হবে। নীল রঙের চোখ বিশিষ্ট, কালো মাস্ক পরা, যার ফলে চেহারা দেখা যাবে তো দূর, আন্দাজ করাও যাবে না। হাতে কালো রঙের উইন্টার হ্যান্ড গ্লাভস পরা, পকেট থেকে একটা মেটালিক হাতিয়ার বের করলো, কাছির মতো দেখতে, সাইজে ছোট, করাতের মতো ধারালো অংশ বিশেষ। এটা দেখে মারুফ খুব বেশি কাতরাচ্ছে, নিজের সর্বোচ্চটা দিয়ে নড়াচড়া করছে, ছোটার প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে। আস্তে আস্তে মারুফের প্যান্টের বেল্ট খুলে দিল। এরপর একটা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হলো মারুফ। ওর তলপেটে ওই কাছির মতো হাতিয়ারটা দিয়ে আঘাত করলো, সাথে সাথে অনেক অংশ কেটে গিয়ে রক্তপাত হতে লাগলো।
লাগলো। এক মুঠো বালিকণা সেই স্থানে ঝরঝর করে ফেলল। মারুফের অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ও চোখের সামনে কেবলই নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছে। সারা গায়ে মৃত্যুর ভয়াবহ প্রখর যন্ত্রণার সাথে এমন অমায়িক অত্যাচার চলছে তার সাথে। বাচ্চার আকুতি দূরে থাক, চিৎকার করার মতো সুযোগও হচ্ছে না শেষ সময়টাতে। ভোর 5টা, চারপাশটা জনমানবে পূর্ণ হয়ে আছে। ফুট ওভার ব্রিজের পুরো এরিয়াটা। পুলিশ, নিরাপত্তা কর্মী, সাংবাদিক, নিউজ পোর্টাল আর তাদের ঘিরে আছে সাধারণ জনতার কৌতূহলী স্রোত। ফুট ওভারের দুই মাথায় আটকে দেওয়া হয়েছে যেন কোনো পাবলিক এখানে আসতে না পারে। সরকারি কর্মীরা যেন ভালোভাবে ইনভেস্টিগেশন চালাতে পারে সেভাবে নিরাপত্তা কর্মীরা জায়গা আটক করে রেখেছে। ফুট ওভার ও রাস্তার মাঝ বরাবর শূন্যস্থানে মারুফের মৃত লাশটা ঝুলছে। লাশটাকে নামানোর সাথে সাথে ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। সাথে সাথে হসপিটালে নেওয়া হয় মৃত লাশটাকে। মারুফের বাবা হাবিবুর রহমান বারণ করলেও কেউ ওনাকে এই মুহূর্তে এমপির চোখে দেখছে না। রাজনৈতিক দ্বন্দ্ব থেকে বিরোধী দলের কাজ হতে পারে বলে হাবিবুর রহমান থানায় কেস করে তার বিরোধী দলের নামে। তার জবান অনুযায়ী বিরোধী দলের লোকদের আটক করা হয়। লাশটার খবর শোনার পর থেকে তীব্রকে একের পর এক কল দেওয়া হচ্ছে, কিন্তু তীব্রের কোনো হদিশ নেই। তীব্র তো স্লিপিং পিল খেয়ে ঘুমে বিভোর হয়ে আছে। মিনিমাম 10টা বাজবে ওর ঘুম ছেড়ে উঠতে। ঘুম থেকে ওঠার পর ফোনে এতগুলো কল দেখে কল ব্যাক করে। ওপাশ থেকে রিসিভ করে উত্তেজিত স্বরে কেউ বলে উঠল, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ফোনের ওপাশে কে সেটা জিজ্ঞেস না করে তীব্র চুপ করে রইল। ভয়েসটা চেনার চেষ্টা করলো। ASI রাসেল। হ্যাঁ জি স্যার। স্যার আপনি কোথায়? কি হয়েছে? উত্তেজিত লাগছে কেন এত? স্যার লঙ্কা কাণ্ড হয়ে গেছে, যদি পারেন মিরপুর 10-এ আসেন। সারমর্মটা বলো। স্যার, তুরাগ থানার এমপির ছোট ছেলের মার্ডার হয়েছে গত রাতে। বুঝতে পারছি না এটা কার কাজ। আমরা যে কিলারকে খুঁজছি সে নাকি অন্য কেউ। আচ্ছা থাকো ওখানে, আমি আসছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। তীব্র কল কেটে দিয়ে তোরাক থানার সেই ওসিকে কল করলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অফিসার, দাদার কথা এক রাতেই ফলে গেল তাহলে? কিছু বলেছিলাম কালকে? স্যার এটা কি হলো? আপনি যা বলেছেন তাই তো হলো। আমি কি করে বলবো? জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তিনি ভালো জানেন। যাকে ভালোই হয়েছে, দেশ থেকে জনসংখ্যা কমলো তো একটা। আপনাদের এমপিকে বলে দেবেন পুলিশের দায়িত্ব পাবলিকের প্রয়োজনে আসা, নিচের না। আর 5টা পাঁচেরা পুলিশের দলে তীব্রকে ফেলে তো চলবে না। আমি হলাম মাথা কাটা দলের লোক, কারো বাপের খাই না। তাই কে আসলো কে গেল তাতে কিচ্ছু যায় আসে না। স্যার আমি আপনাকে আবারও সরি বলছি, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি স্যার। তীব্র কল কেটে দিয়ে তুচ্ছ একটা হাসি দিয়ে ফোন পাশে রাখলো। 12টার দিকে হসপিটালে পৌঁছলো। ডিস্ট্রিক্ট কমিশনার এমপি সাহেবের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে বলে মনে হচ্ছে। পুলিশের বড় বড় কর্মকর্তারাও তার আশেপাশে। তীব্র আসার পর একদল জুনিয়র অফিসাররা তীব্রের কাছে যেতেই তীব্র আঙ্গুলের ইশারায় সবাইকে নিজের পজিশনে থাকতে বলল। শুধু রাসেলকে ইশারায় কাছে আসতে বলল। রাসেল তীব্রকে ডেড বডির কাছে নিয়ে গেল। স্যার, এটা আমার জীবনে দেখা সব থেকে কঠিন মৃত্যু ছিল। এত বাজেভাবে মারা হয়েছে। তীব্র নাক মুখ রুমাল দিয়ে ছাপিয়ে ডেড বডিটা পর্যবেক্ষণ করছে। কি মনে হয় রাসেল, আমরা যাকে খুঁজছি এটা তার কাজ? স্যার, বডিটা ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় মাথায় নিখুঁত একটা আঘাত, যে আঘাতটা খুবই সরু বা ক্ষুদ্র বস্তু দ্বারা আঘাত করা হয়েছে। ওর তলপেটে ধারালো বস্তু দিয়ে কাটা হয়েছে, হতে পারে ব্লেড বা ছুরি। আর স্যার, বড় বিষয় হলো ওর অন্ডকোষ সহ পুরুষাঙ্গটা কেটে প্যান্টের পকেটে রেখে দিয়েছিল। মারা যাওয়ার পর বা আগে একটা পায়ে শিকল বেঁধে ঝুলিয়ে রেখেছিল। স্যার, কোনোভাবে এই ছেলে রেপিস্ট ছিল না তো, যার জন্য কি ও রিভেন্স নিয়েছে? রিপোর্ট দেখলে বুঝতে পারবো। জি স্যার, তবে মনে হচ্ছে না এটা আমরা যে কিলারকে খুঁজছি তার কাজ। অন্য কেউ হতে পারে। না মানে স্যার? ওর তল পেটে দেখো, শুধু কাঁটা হয়েছে তা নয়, সেই একই রকম পেরেক মারা যেখানে বালি ছিটে রেখেছে। খুবই কোলমরে মারা হয়েছে, তাই এই বিধ্বস্ত হাল হয়েছে ওর। কালকে আন্দাজ করেছিলাম
এই এমপির কোনো একটা ছেলে কোলহারা হয়ে যাবে, কিন্তু কে যাবে সেটাই বুঝতে পারছিলাম না, যার জন্য আমি নিজেই তাদের থানায় গিয়েছিলাম। জানি না শালা কোন চুলায় ছিল, আমি কাল যাওয়ার পরেও দেখা করতে আসেনি। বলেছে সে থানার বাইরে আছে। যাই হোক, যা হওয়ার তা তো হয়ে গেছে। জি স্যার। একটা জিনিস ভেবে দেখেছো রাসেল, কিলার কিন্তু বেশিরভাগই রাজনৈতিক দলের কোলহারা করছে। যাদের মেরেছে তারা কেউই কিন্তু ভালো মানুষ না। কিছু তো একটা ব্যাপার আছে। যেমন ধরো, নবীনগর থানার এমপির মেয়ের জামাই এসএসআই অন্তর মার্ডার হলো, সেটা নিয়ে সবাই উঠে পড়ে গেছে। তুমি এটা বলো তো, একজন এসএসআই এর পক্ষে কি করে ঢাকায় ফ্ল্যাট, দামি গাড়ি করা সম্ভব? তাও নাকি প্রমোশন হয়েছে 2 বছর না 1 বছর আগে। রাসেল হালকা হেসে বলল, স্যার 7 বছর ধরে এই এসআই পদে আছি। গ্রামের সবাই দারোগা বলে ডাকে, ভাবে আমার অনেক পাওয়ার আর অনেক টাকা। অথচ কোয়ার্টারের বাসা দরখাস্ত করে পাইনি বলে এখনও ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া করে ফ্যামিলি নিয়ে ওঠার সামর্থ্য হচ্ছে না। আর এরা কি করে পারে? তীব্র হাসি দিয়ে বলল, বোঝো না কি করে পারি? এরা স্পেশাল পাওয়ার যুক্ত, যা তোমার আমার মাঝে নেই। আমার বাবা এডিশনাল ডিআইজি ছিলেন জানো তো। সেক্ষেত্রে সরকারি ফ্ল্যাটেই আমাদের বেড়ে ওঠা। নিজের মন মতো মায়ের ইচ্ছে অনুযায়ী একটা বাড়ি করার জন্য পেনশন অব্দি ওয়েট করতে হয়েছে বাবার। তার সারা জীবন মাসিক যা ইনকাম ছিল তা আমাদের ফ্যামিলির খরচ চালানো, আমাদের লেখাপড়ার পেছনে ভাঙা, আমাদের চাহিদা পূরণ সব মিলিয়ে টাকা মাস শেষে ফুরিয়ে যেত। আমার দাদার পেনশনের টাকা তার করা সমস্ত প্রপার্টি থেকে বাবা এক কানা করেও নেয়নি, যার জন্য দাদা সেগুলো দিয়ে আমাদের দেশের বাড়িতে একটা হসপিটাল, একটা হাই স্কুল আর একটা মাদ্রাসা করে দেয় বড় করে। বাকি যা টাকা থাকে তা গরিবদের মধ্যে ভাগ করে দেয়। আমার বাবাও তার বেতন থেকে প্রতি মাসে কিছু অংশ সরিয়ে রাখতো গরিবদের দেওয়ার জন্য। ভবিষ্যতের কথা ভেবে কখনোই 2 পয়সা আলাদা করে রাখিনি। মা বলে আমিও নাকি বাবার মতোই হয়েছি, যা আছে তাই নিয়ে বিন্দাস। খামোকা বিলাসিতা আর ভবিষ্যতে ভালো থাকার চিন্তা করে নিজের চরিত্র বিসর্জন দেব কেন? আচ্ছা, আমরা মানুষরা কেন একটাবার ভাবি না যে মৃত্যুর পর এগুলো খালি হয়ে থাকবে? রাসেল শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। তীব্র অনেক সিনিয়র হলেও রাসেল তীব্রের সামনে অনেকটা কমফোর্টেবল ফিল করছে, কারণ তীব্রের সাথে যে যেমন তীব্রও তার সাথে তেমনই। তীব্র রাসেলের মাঝে সততা দেখতে প্রায় বলেই ওর সাথে এত স্বাভাবিকভাবে কথা বলে মিশে যায়। রাসেলের কাছে একটা পছন্দের ক্যারেক্টার হয়ে উঠেছে তীব্র। অবশ্য প্রথম যখন তীব্রর সামনে এসে কথা বলে তখন অনেক নার্ভাস ছিল আর ভয়েও ছিল। এসপিরা থাকে অনেক ডিমান্ডফুল, কথা কম বলা, নিজের ডিমান্ডের সাথে ম্যাচ করে কথাবার্তা চালানো, স্বভাব চলচলন এসব কোনোটাই ওর মধ্যে নেই। মর্গ থেকে বেরিয়ে আসতেই ইরফান সাহেব সামনে এসে দাঁড়ালো। আর ইরফান সাহেব, ঘটনা কি? আজকে আমার পরে আপনি? সচরাচর আপনি যে প্রবলেমে ফেঁসে যান সেটাতে আমিও ফেঁসে গিয়েছিলাম। বউ আটকে রেখেছিল? জি স্যার। গুড, যান দেখে আসুন, মরা লাশ পড়ে আছে। তীব্র ইরফান শেখকে পাশ কাটিয়ে চলে গেল। ওর পেছন পেছন রিফাত আর রাসেল একটু দ্বিধা বিভ্রান্তিতে পড়ে গেল। ইরফান শেখের সাথে আবার ভিতরে যাবে নাকি তীব্রের পিছু পিছু যাবে? ইরফান শেখ রাসেলের দিকে তাকিয়ে আছে। ইরফান শেখ কিছু না বলাই রাসেল তীব্রর পিছু নিল। সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছেন? স্যার সিসিটিভি ফুটেজটা থানায় আছে, আমি আসার পর দেখেছি। কিছু পাওয়া গেছে কি? না স্যার, কিলার সব কিছু সেট করেই এসেছিল। কাল রাতের ফুটেজ আছে কিন্তু কোথাও কিচ্ছু ধরা পড়েনি। তবে স্যার রাত 2:30টার দিকে ল্যাম্পপোস্টের সমস্ত আলো নিভে যায়, মেবি যার জন্য অন্ধকারে কিছু বোঝা যায়নি। ফুটেজ কি এখনো থানাতেই আছে? হ্যাঁ স্যার। থানায় চলো। স্যার আগে ডেথ স্পটে গেলে ভালো হতো না? না। ওকে স্যার, চলুন। তীব্রের সাথে এক গাড়িতেই থানায় গেল রাসেল। তীব্র বিচক্ষণতার সাথে গতকাল রাতের ফুটেজ দেখছে। পুরো অন্ধকার নেমে এলো। প্রায় 20 মিনিট পর অন্ধকার কেটে পুনরায় আবার আগের মতো দেখা যাচ্ছে। শুধু একটা জিনিস ভিন্ন ছিল, ফুটওভার ব্রিজের সাথে লাগানো শেকলের সাথে ঝুলছে একটা মানব শরীর। রাসেল, জি স্যার। ল্যাম্পপোস্টে আলো বন্ধ করা হয়েছিল কিনা জানি না, তবে কিলার কিন্তু কঠিন খেলা খেলেছে। কৌশলে ক্যামেরাতে ক্যাপ পরে রেখেছিল, তাই হয়তো ড্রাগ দেখাচ্ছে। এই 20 মিনিট সময়। কিন্তু স্যার। আমার কথাটা পুরো শোনো। জি স্যার, বলুন।
যদি ধরি ল্যাম্পপোস্টে লাইট অফ করেছিল তাই অন্ধকার দেখাচ্ছে, তাহলে প্রশ্ন থেকে যায় দুটো। এক, ল্যাম্পপোস্টের আলোটা যদি পুরো এরিয়াতে অফ করে তবেই এরকম অন্ধকার দেখানো সম্ভব। কিন্তু দেখো, আশেপাশে সব এরিয়াতেই সিসিটিভি ক্যামেরাতে কিন্তু অস্পষ্ট দেখাচ্ছে, আলো চলছে চারপাশে। শুধু এই 6টা সিসিটিভি ফুটেজের ক্যামেরায় অন্ধকার দেখাচ্ছে 20 মিনিটের জন্য। 2, মানলাম লাইট অফ ছিল পুরো স্টেটের, তাহলে মাঝে মাঝে যে গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে সেগুলোর হেডলাইটের আলোতে তো দেখা যাবে, তাই না? কিন্তু এখানে সেসব কিছুই নেই। এখন বলো তোমার প্রশ্ন। এইভাবে ভেবে দেখিনি তো স্যার, মাথায় আসেনি। আপনিই সঠিক স্যার। সহজ জিনিস সবসময় মাথার বাইরেই থাকে। তীব্র থানার বাকি পুলিশদের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করে ডেড স্পটে গিয়ে ঘুরে ঘুরে সবটা পর্যবেক্ষণ করলো। 2 দিন পর পোস্টমর্টেম ফরেন্সিক রিপোর্ট আসলো। পেপারসে যা যা লেখা ছিল তীব্র সেগুলো ভালো মতো দেখলো। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট তো আর 5টার মতোই, প্রায় শুধু একটু ভিন্নতা এসেছে। ফরেন্সিক থেকে কি বুঝলেন? তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, শালা প্লে বয় ছিল নাকি? 2-1টা মেয়ের স্পর্শে যায়নি, মাদকাসক্তও ছিল, কাল রাতেও অ্যালকোহল নিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কিলারের সঙ্গে এর লেনদেন কি? স্যার, কি করব এখন? যেসব ময়নাতদন্তের রিপোর্টগুলো মিল হচ্ছে সেগুলো আলাদা করে একত্র করো, তারপর দেখো এর সঙ্গে কে কানেক্টেড। আর ওই তোরক থানায় গত বছর যে ওসি ছিল তার খোঁজ পাওয়া গেল? জি স্যার, তার সাথে কন্ট্যাক্ট করেছি। সে এখন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় আছে। তাকে বলো খুব শীঘ্রই ঢাকায় এসে আমার সঙ্গে দেখা করতে। কিন্তু স্যার, তার সাথে কি দরকার জানতে পারি? 1 বছর আগে নবীনগরের এমপির মেয়ের জামাই এসএসআই অন্ত তোরক থানায় ছিল, আর ওই সময় ওই ওসিটাও ছিল, নাম যেন কি বললে? রিপন হায়দার। বর্তমানে যে দুটো এসআই আছে ওই থানায়, সেখানকার একজন এসআই তোরক থানায় 2 বছর ধরে আছে। তার বয়ের মতে ওসির সাথে অন্তুর ভালো সম্পর্ক ছিল, সে হয়তো কিছু একটা ইনফরমেশন দিতে পারবে অন্তুর ব্যাপারে। এদিকে 2 দিন আগে তোরাগের এমপির ছেলে মারা গেল। আপাতত হিসেব এইটুকুই মেলাতে পেরেছি, একটু সময় লাগবে বাকি ম্যাটারগুলোর হিস্ট্রি মেলাতে। রাসেল পুরো মুগ্ধ। তীব্র কত সহজভাবে এতটুকু সমাধান করে ফেলেছে, অথচ ও এতদিন এত মাথা খাটিয়ে কিঞ্চিত সমাধানও খুঁজে পায়নি। শুধু পার্থক্য এইটুকুই ছিল, অন্যান্য অফিসারগুলো কেস সলভ করতে না পেরে হাল ছেড়ে দেয়, কিন্তু রাসেল হাল ছাড়ে না। মাঝখানে একদিন কেটে যায়, ইনভেস্টিগেশন কেস সলভ করার প্রচেষ্টা চলছে পুরো দমে। এই মুহূর্তে যতটুকু সলভ হয়েছে তা শুধু তীব্র আর রাসেলের মাঝেই সীমাবদ্ধ। আগে পুরো টিমকে জানাবে এবং কি অ্যাকশন নিতে হবে সেটা অ্যানাউন্সমেন্ট করবে। সিক্রেট এখন রাসেল তীব্রের মাঝেই। না তো তীরের বডিগার্ড রিফাত কিছু জানে, না তো ইরফান শেখ কিছু জানে। সময় বুঝে স্টেপ বাই স্টেপ জানানো হবে। পায়ের উপর পা তুলে ফুটপাতে গালে হাত দিয়ে মিশান বসে আছে। সামনে একটা পিচ্ছি মেয়ে হাতে চায়ের ফ্ল্যাক্স নিয়ে বসে আছে। বস, আজকে আপনি চা খাইবেন, কিন্তু আমি এক টাকাও নেব না। তুই এত বেশি বোঝস কেন? তুই বড় নাকি আমি বড়? আগে তুই টাকা নিবি, তারপর আমি চা খাবো। আপনি এমন কেন বস? মিশান চোখ গরম করে তাকালো। আচ্ছা দিতাছি, বহেন। ভাইবেন না আপনার চোখ রাঙ্গানি দেখা ডরাইছি, তাই রাজি হইছি। চা দে, বকবক কম কর। আপনি প্রতিদিন আমার সব চা কিনা খান, আপনার পেট ভরে না? আর সারাদিনে ভাত খান না? এই, তুই কি চা দিবি? কথা এত বেশি কস কেন তুই? পিচ্ছি মেয়েটা কাপে চা ভরে মিশানকে দিল। মিশান বসে বসে চা খাচ্ছে, একের পর এক কাপ খাচ্ছে আর মেয়েটা চা বানিয়ে দিচ্ছে। ঢাকা শহরে মনে হয় এবার খুব শীত পড়বে রে টুকটুকি। শীত কম পড়ুক আর বেশি পড়ুক, দিনের বেলা রোদ উঠলেই হইল। তোকে আমি এইবার একটা লম্বা জ্যাকেট কিনে দেব, জ্যাকেট পরে চা নিয়ে বের হবি। টুকটুকি হেসে দিল। মিশান চা খেতে খেতে টুকটুকির হাসি দেখছে। এমন সময় আরেকটা পিচ্ছি ছেলে, নাম লাল্লু, হাতে এক থোকা লাল গোলাপ নিয়ে মিশানের সামনে এসে বাড়িয়ে দিল। মিশান ভ্রু পাকিয়ে তাকালো লাল্লুর দিকে। তোর কি টাকা পয়সা বেশি হয়েছে নাকি রে? এগুলো আমি দেই নাই,
এক ভাই আপনারে দেখাইয়া কইল এটি আপনারে দিবার। যে ভাই পাঠাইছে হে ভাইরে লগে লইয়া আয়। আমার তৃষ্ণার্ত চোখ তারে দেখবার চায়। আচ্ছা যাইতাছি। লাল্লু এক দৌড়ে ভ্যানিশ হয়ে গেল। মিশান আবার চা খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর সামনে এক ব্যক্তি হাজির। মিশান নিচ থেকে উপর অবধি দেখতে লাগলো। কনভার্স পরা সত্ত্বেও ট্রাউজারের নিচের অংশ জুতোর বাইরে চলে গেছে। ফুল হাতা শার্ট পরা শার্টের বোতামগুলো একদম উপর থেকে নিচ অবধি সব কটা লাগানো। চোখে চশমা পরা, ঠোঁটে বোকা বোকা হাসি নিয়ে মিশানের দিকে তাকিয়ে আছে। মিশান ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভাই আপনি কি ফুলটি দিছেন? ছেলেটা লাজুক হেসে মাথা নিচু করে বলল, জি। আমি কে? থেকে আপনার নাম শুনেছি। মিশন নাম আপনার। আপনি রোজ এখানে বসে চা খান, আমি রোজ দেখি। আর বেশি কিছু জানি না। যাকগে ভালো, বুঝতে পেরেছি। কিন্তু কথা হলো এতগুলো ফুল কোন আক্কেলে দিয়েছেন? আমি এই ফুল দিয়ে কি করতাম? আমি কি গরু পালি? গরুরে খাওয়ানোর লাইগা ফুল দিয়ে দিছেন? এ কি বলছেন আপনি? ফুল কেন গরু খাবে? ফুল হলো সৌন্দর্যের প্রতীক। একজন সুন্দর তন্নি নারী সুন্দর এক গুচ্ছ ফুল ডিজার্ভ করে। ফুলও নারী নমনীয়, সুন্দর, প্রেমমূলক। ফুল দিয়ে ভালোবাসা প্রেরণ করা হয়, গরুকে খাওয়ানোর জন্য নয়। মিশান ভেঙচি দিল, বলল, আরে বেটা থাম, আসছে আমার প্রেম প্রতীক প্রেরক। এই ফুল কি আমি খাবো? এটা দিয়ে কি আমার একবেলা পেটের ক্ষুধা নিবারণ হবে? বেটা বাপের টাকার গায়ে হাওয়া লাগিয়ে চলো তো। টাকা কি জিনিস বোঝো না। পেটের লাথি পড়লে বুঝবা তখন। হাতে টাকা থাকলে ফুল না চাল কেনার জন্য দৌড়াবা। ভালোবাসা একদিকে, জৈবিক চাহিদা আরেকদিকে। নারীর সাথে ফুলের অন্তরঙ্গতা গভীর। মিশান ভেঙচি দিল, বলল, আর একটা কথা বললে চাপার দাঁত একটাও থাকবে না। যা ভাগ। ছেলেটি কথা না বাড়িয়ে সোজা মিশানের পায়ে ধরলো। কাঁদো কাঁদো ভাবে বলল, এইভাবে প্রত্যাখ্যান করবেন না প্লিজ, দোহাই লাগে, আপনার পায়ে পড়ি। দেখ ভাই, এইসব ফুল টুল দিয়ে আমি মিশান পড়বো না। আইসক্রিম, চকলেট, চা, কফি, বিরিয়ানি এসব নিয়ে এসে প্রপোজ করো। আমি চিন্তা ভাবনা করে দেখব। এগুলো দেখলে আমি কাউকে ফিরিয়ে দিতে পারবো না। ছেলেটা মুখে বিজয়ের হাসি টেনে বলল, আমি এক্ষুনি আনছি, ওয়েট। সেকেন্ডেই ছেলেটা একটা দোকানের ভেতরে ঢুকলো। শোন, ও যা যা আনবে সেগুলো তোরা দুজন হাতে নিবি। আর ওকে বলবি আমি এগুলো পরে নিব তোদের থেকে। আমার জরুরি কাজ পড়ে গেছে, আর উত্তরটাও পরে জানাবো। ও চলে গেলে তোরা নিজেদের মধ্যে ভাগ করে নিস সব, ঠিক আছে? টুকটুকি লাল্লু মাথা নাড়লো। মিশান এক ছুটে জায়গা পরিত্যাগ করলো। আরো দুদিন কেটে যেতেই তীব্রের মাথায় কিছু একটা নাড়া দিল। কিছু খুঁজে পেয়েছে কিনা কাউকে বলেনি, শুধু পুরো ফোর্সকে রেডি হতে বলল। দুদিন বাদে ওসি রিপন হায়দার দেওয়ানগঞ্জ থানা থেকে ঢাকার পথে রওনা হয় তীব্রের সাথে দেখা করবে বলে। সন্ধ্যা 6টায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর অবধি ট্রেন এসে জামালপুর বাসস্ট্যান্ডে যায়, যেখান থেকে ঢাকার পথে পাড়ি জমাবে। ভোরের আগেই ঢাকা পৌঁছে যাবে। পুরো জার্নিটা ভালোভাবেই কাটছিল, কিন্তু মির্জাপুর রাজাবাড়ি ক্যাডেটের সীমান্ত পার হতেই একটু পরপর গাড়ি থেকে যাত্রী সব নেমে যেতে থাকে। এক পর্যায়ে পুরো বাসে যাত্রী একমাত্র ওসি রিপন থেকে যায়। গাড়িতে মোট 4 জন মানুষ, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার আর ওসি রিপন হায়দার। এই মুহূর্তে ওনার জায়গায় কোনো মেয়ে হলে কোনো বড় এক সর্বনাশ হয়তো হয়ে যেত। যদিও সে ছেলে, তবুও ছিনতাইয়ের একটা ভয় আছেই, কারণ ওনার সাথে নিজেকে প্রোটেক্ট করার মতো কোনো হাতিয়ার বা অস্ত্র নেই। এর মাঝে একটা শুনশান ল্যাম্পপোস্টবিহীন অন্ধকার নিরিবিলি জায়গায় গাড়ি হুট করে থেমে গেল। গাড়ি থামার সাথে সাথে কেউ একজন গাড়িতে উঠলো। দেখতে অনেকটা ভয়ানক লাগছে। লম্বা দানবের মতো কালো রঙের হুডি পরা, যেটা একদম হাঁটু ছুঁই ছুঁই। হাতে কালো রঙের উইন্টার হ্যান্ড গ্লাভস। এমনিতেই হুডি পরে মুখ ঢেকে আছে, তার উপর মাস্ক পরা, যে মাস্কে ভয়ঙ্কর ভাস্কর্য সাজ। সব থেকে বড় কথা, নীল রঙের সেই চোখ জোড়া যা অনবরত জ্বলজ্বল করছে। রিপন হায়দার সিটে বসেই ঘুমাচ্ছিল। হঠাৎ করে মাথায় ঝাঁকি লেগে ঘুম ছুটে যায়। হালকা গা ঝাঁকি দিয়ে ডানে বামে তাকাতাকি
করতে যাবে তখনই দেখে পাশের সারিতে ঠিক তার বরাবর ওই মানুষটা বসা। শুধু বসা না, পলকহীন নজরে তাকিয়ে আছে রিপন হায়দারের দিকে। রিপন হায়দার যথেষ্ট ভয় পেয়ে যায়। চোখ জোড়ার দিকে তাকালেই গা ছমছম করা একটা ব্যাপার আছে। রিপন হায়দারের কেন জানি খুব ভয় হচ্ছে। ভেতরে বুক ধুকপুক করছে, হাত পা কাঁপছে। উঠে গিয়ে যে অন্য সিটে বসবে সেই সাহস শক্তিও আসছে না। কেন এতটা ভয় পাচ্ছে নিজেও জানে না। তবে মাঝরাতের বেলা এমন জলজল করা নীল চোখ দেখলে যে কারো ভেতর ভয় জায়গা করে নেবে, এটাই স্বাভাবিক। রিপন হায়দার নিজেকে সর্বোচ্চটা দিয়ে শক্ত করে রাখছে। গাড়িতে শুধু ড্রাইভার রিপন হায়দার আর ওই অদ্ভুত মানবটা আছে। বাকি দুজন লোক যে ছিল, কন্ডাক্টর ও হেল্পার, তাদের কাউকে দেখা যাচ্ছে না। যখন ঘুমিয়েছিল তখনই তারা নেমে গেছে, হয়তো তাদের বাড়ি চলে গেছে। রাত একদম শেষের দিকে, প্রায় 3টে বাজে। ঘুরে ফিরে রিপন হায়দার যতবার তার দিকে তাকাচ্ছে, চোখ দুটো স্থির অনড় হয়ে তাকিয়ে আছে। মৃত লাশের চোখ দেখলে যেমন ভেতরে গা ছমছম করে ওঠে, তেমনটাই অনুভব হচ্ছে। ভয়কে কোনোভাবেই জয় করা যাচ্ছে না। গা থেকে ঘাম ছুটছে। ভয়ের সময় দোয়া ইউনুস পড়লে ভয় ও বিপদ কেটে যায়। কিন্তু রিপন হায়দার সূরা ফাতিহা আর ইখলাস ছাড়া আর কোনো সূরাই পারে না। তবুও তার উচিত এখন এগুলোই পাঠ করা, কিন্তু সেটা এই সময় তার মাথায় আঁটছে না। ঘাড় ঘুরিয়ে পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছতে মুছতে হঠাৎ গাড়ি থেমে গেল। এমনভাবে গাড়ি ব্রেক করা হলো যে নিজের বেগ কন্ট্রোল করতে না পেরে সামনের দিকে ঝুঁকে কপালের সাথে সামনের সিটে বাড়ি খেলো। কপালে হাত দিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, এইভাবে গাড়ি থামালে কেন? স্যার ঢাকায় আসা পড়ছি তো, আর সামনে যাইব না। বাসে বইসা থাকেন, না হয় বাইরে যাওয়া বাইসা থাকেন। 5টার দিকে মালি ব্যাগের বাস পাইবেন। রিপন হায়দার কিছু বলবে তখন খেয়াল হলো তার পাশের সিটে এতক্ষণ যে ছিল সে নেই। হঠাৎ করে কোথায় হাওয়া হয়ে গেল মাথায় ধরছে না। এটা ভেবেই ভয় পাচ্ছে আরও। আজকের ঘটনাটা তার কাছে পুরোটাই হরর স্টোরি মনে হচ্ছে। বাস স্টপে গাড়ি থামার সাথে সাথে কয়েকজন পুলিশ এসে ঘেরাও করলো। রিপন হায়দার তাদের দেখে দাঁড়িয়ে গেল। এরা এতক্ষণ রিপন হায়দারের জন্যে জামালপুর থেকে প্রায় 10-12 জন পুলিশ এই গাড়িকে কৌশলে ফলো করে এসেছে এখানে। তীব্রর অর্ডার ছিল যেন রিপন হায়দার সুস্থভাবে তার সামনে উপস্থিত হয়। যদি কিলার কোনোভাবে জেনে থাকে তীব্রর এক্স্যাক্ট প্ল্যানটা কি, তাহলে সে অ্যাটাক করার আগেই যেন তীব্র তাকে ধরতে পারে। সেজন্য এত কিছু। কিলার হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিল পরিস্থিতি, তাই প্রকাশ্য রূপ না দেখিয়ে হাওয়া হয়ে গেছে। পুরো গার্ড দিয়ে রিপন হায়দারকে মালি ব্যাগে নেওয়া হলো। সেখানে তার খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হলো। বিশ্রাম শেষে এসপির অফিসে পা রাখলো। তীব্রের কাছে যেতে না যেতেই তীব্র আদ্য অন্ত জিজ্ঞাসাবাদ শুরু করলো, কিন্তু রিপন হায়দারের থেকে তেমন কোনো কিছুই জানা যাচ্ছে না। আদেও সত্য বলছে কি মিথ্যে সেটাও বোঝা যাচ্ছে না। তোরাক থানা থেকে দেওয়া ইনফরমেশন অনুযায়ী জানা যায় এএসআই অন্তর সাথে তার গভীর ভালো সম্পর্ক ছিল, কিন্তু রিপন হায়দারের বয়ানে জানা যাচ্ছে এমনটা অন্তু নামে কোনো এএসআই তো দূরে থাক, কোনো মানুষের সাথে পরিচয় হয়েছে কিনা তিনি মনে করতে পারছে না। তীব্র প্রুফ দেখানোর পর স্বীকার করলেও জানায় অন্তুকে তেমন ভালোভাবে চিনত না, জানতো না। স্বাভাবিকভাবে অন্যান্য অফিসারের সাথে যেরকম সম্পর্ক ছিল সেরকম তার সাথেও ছিল। এমনকি অন্তু মারা গেছে সেটাও জানে না। অথচ টিভিতে খবরের হেডলাইনে, নিউজ পেপারে অন্তুর মৃত্যুর খবর ছাপা হয়েছে। ওসি রিপন হায়দার নিজে নিজেই কেস খেয়ে গেল মিথ্যে বলে। তীব্র সবটা বুঝেও না বোঝার ভান করলো।